গল্পের নাম আমার সুলতানা সে। লেখনীতে আমাতুর রব তাসনিম। গল্পের 11তম অংশ। সুলতানা, আপনার জন্য চমক আছে। কি চমক? আজ সকালে সিলেটে গিয়েছিলাম। মুশফিকার হাস্যোজ্জ্বল মুখ মুহূর্তেই রং পাল্টিয়ে চরম অবাকের ধাপে উপনীত হলো। গত 1 মাস আগে সিলেটে আমাকে জানিয়ে গিয়েছিলেন, তবে আজ কেন না জানিয়ে? আর এমন হুট করে কেনই বা গিয়েছিলেন? হুট করে না গেলে চমক হবে কি করে? আর আমি তো হুট করে যাইনি। আজকে যে সিলেট যাওয়া হবে 1 সপ্তাহ আগেই সেটা জানতাম। বাবাও জানে, মাও জানে, শুধু সুলতানা ছাড়া। মুশফিকা দুরু দুরু বুক নিয়ে জানতে চাইল ওই দিকের কী অবস্থা। আমার শ্বশুর মুশফিক হাসানের সকল প্রপার্টির 3 ভাগ তার মেয়ে মুশফিকার নামে উইল হয়েছে। মুশফিকা হতবাক নয়নে তাকিয়ে আছে মুয়াজের পানে। মিনিট খানেক পর কাপা কাপা গলায় বলল, কিভাবে কি করেছেন? ওরা এত সহজে হাতছাড়া করে দিল? সহজে হাতছাড়া করেনি সুলতানা, হাতছাড়া করতে বাধ্য হয়েছে। আমি বাধ্য করেছি। কেউ কেউ দালান বানিয়েছে, কেউ আবার ফার্ম দিয়েছে, কেউ ব্যবসা জুড়ে দিয়েছে। প্রত্যেককেই মাইন কাচিপায় ফেলে তারপর আদায় করেছি। দালান ফার্ম কিছুই ভাঙতে চায়নি। সঠিক পরিমাণ টাকা দিতে তারা স্বীকারোক্তি করেছে, যথাসময়ে দিয়ে দিবে। আরেক ভাগ কিছু রাজনীতিবিদদের হাতে। ওদের কাছ থেকে জমিয়ে না বেশ দুষ্করই বটে। মুশফিকা চট করে মুয়াজের হাত শক্ত করে ধরে আতঙ্কিত গলায় বলল, যা পেয়েছি এই তো অনেক, আর দরকার নেই। ওরা আপনার কোনো ক্ষতি করতে 2বারও ভাববে না সুলতানা। বাবার আর আমার মিলে যা আছে তাতে আমাদের সন্তানদের সুন্দর মতো চলে যাবে ইনশাআল্লাহ। আপনার বাবার প্রপার্টিতে শুধু আপনারই হক। এতে আমার বিন্দু পরিমাণ কোনো আগ্রহই নেই। আমি জাফর চাচা থেকে শুনেছি সিলেটের সম্পত্তি নিয়ে আপনার আকাঙ্ক্ষা রয়েছে অনেক। থাকবেই, এটা কেবল আপনারই অধিকার। আমার যা আছে তা শাহজাদি, মুবাশিরা আর তার অনাগত ভাই বোনেরা মিলেমিশে পাবে। আপনার প্রপার্টি আপনি যা ইচ্ছা তাই করবেন, আমি কোনোদিন হস্তক্ষেপও করব না। মুশফিকা হেসে বলল, আমার যা আছে তা মুবাশিরা আর ওর ভাই বোনেরা সমান সমান ভাগ পাবে। একটু ভেবে উৎসাহী গলায় পুনরায় মুশফিকা বলল, গত বছর আমরা 3জন একসাথে হজ পালন করেছি। পরের বার 4জন একসাথে আবার হজ পালন করতে যাব ইনশাআল্লাহ। সুলতানা, বলুন। আমার মামার বাড়ির লোকেরা আপনার খোঁজ করেছে? আমি শুধু শাহজাদির টুকটাক কথা বলে এড়িয়ে গিয়েছি। মুশফিকা মুখ শক্ত করে বলল, এই নেমুখারামদের সাথে কোনো যোগাযোগ রাখবো না। সবগুলো আত্মসাৎকারী। বেঁচে আসি না মরে গেছি একটা খবরে নেয়নি। যেই দেখলো আমি আমার সব পেয়ে গেছি, এখন চাইছেই তারা ভিড়ে দে। আমার বাবার আত্মীয় আর মায়ের আত্মীয় সবগুলো লোভী আর স্বার্থপর। মুয়াজ একটু গম্ভীর গলায় হয়ে বলল, সেদিনের ডাকাত হামলা নিছক দুর্ঘটনা নাকি কারো ইচ্ছাপূর্বক সাজানো ঘটনা? আপনার কি মনে হয় সুলতানা? মুশফিকা যেন 6 বছর বয়সে সেই অতর্কিত লোমহর্ষক মুহূর্তে চলে গেল। মুয়াজ তির্যক চোখে পর্যবেক্ষণ করল সব কিছু। মুয়াজ 2 হাত দিয়ে ঝাপটে ধরল সুলতানাকে। মুশফিকা আদুরে খরগোশ ছানার মতো লেপ্টে রইল প্রিয় জায়গায়। কিছুক্ষণ পর মুশফিকা নিম্ন আওয়াজে বলল, পরিকল্পিত হোক বা অপরিকল্পিত হোক, কারো হাত থাকুক বা না থাকুক, 6 বছর বয়সে এতিম হয়ে মানুষ চিনে গেছি আমি। আমার বাবা মা, ফুপি ফুপা 4টা প্রাণ আমার সামনে ঝরে গেল। 2 দিন পর দাদিও চলে গেল। কেউ ইচ্ছাকৃত হত্যাকাণ্ড করিয়ে থাকলে আমার আল্লাহ এদের জন্য যথেষ্ট। কুদরতের হাতে ছেড়ে দিয়েছি সব কিছুই। এইসব জালেমদের খোঁচা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার আমার কোনো ইচ্ছাও নেই। তাছাড়া পাকাপোক্ত প্রমাণও নেই আমার কাছে। আচ্ছা, আমাদের ড্রাইভার চাচার কোনো খোঁজ পেয়েছেন? না সুলতানা, সেটা পাইনি। আমাকে না জানিয়ে এমন রিস্ক নিতে গেলেন কেন? ওইসব প্রপার্টি আমার হলেও আপনি আমার বড় প্রপার্টি। আপনার তুলনায় এগুলো নিতান্তই অনেক তুচ্ছ। নিজের হক আদায় করতে নিতে হয় সুলতানা। পৃথিবীর অধিকাংশ মানুষ রক্তক্ষিক, রক্তচোষা। খবিশদের সাথে কঠোর আচরণ মানায় আর নীতিবান লোকদের সাথে নরম আচরণ মানায়। আত্মসাৎকারীদের আমি ভীতির উপর রেখেছি। সুরসুর করে এক একটা শিয়ালের মতো গর্ত থেকে বের হয়ে এসেছে। দুজনের কথায় ভাটা পড়ল মুবাশিরার আগমনে। রিয়াসার কোল থেকে মাইক বাজিয়েই ডাক দিল, সুলতান আব্বা। মুশফিকা কপাল চাপড়ে বসে রইল। এই মেয়েটা যাকে ডাক দিবে 4 হালি পরিমাণ টান দিয়ে ডেকে তুলবে তাকে। মুয়াজ শাহজাদিকে আদর করে বলল, আজ এত দেরি কেন ঘুমাতে? 6টা দাঁত বের করে করকরিয়ে নিজের মতো কথা বলিয়ে বুঝিয়ে দিল। মা মেয়ে হীরার নেকলেস, হীরার মুকুট পরে সম্রাজ্ঞী আর সম্রাজ্ঞীর ছানা সেজে বসে আছে। সিয়া হাসতে হাসতে বলল, মুবাশিরা, দেখাও তো তোমার আম্মা বমি করে কিভাবে। ঢঙ্গি মেয়ে ঢং করে মুখে 2 হাত চেপে শুরু করে দিয়েছে। একটু পর আবার 1 হাত নেকলেসের উপর গলায় দিয়ে আর 1 হাত মুখে দিয়ে লাগাতার লাগিয়ে দিয়েছে। হি সুলতানা, আম্মু বমি করে। হি 6 দাঁত নিয়ে হাসতেই লাগলো সে।
মুয়াজ সহ সিয়া রিয়াসা দুজন জোরে জোরে হেসে ফেলল। মার্জিয়া বেগম হাসতে হাসতে বললেন, কোনো রানী কি এমনভাবে অভিনয় করে? তাও আবার নিজের মাকে? ছোট রানী মুবাশিরাকে বরখাস্ত করা হলো। সে এখন ছোট রানী নয়, মুবাশিরা এখন একজন অভিনেত্রী। মুয়াজ মায়ের দিকে ফিরে বলল, মা তুমি কেন মুকুট পরলে না? সবাই একসাথে পড়তে। ছেলের কথায় হেসে চলে গেলেন মার্জিয়া বেগম। মুশফিকা ভারী ড্রেস পাল্টিয়ে নর্মাল আরামদায়ক কাপড় পরে নিল। সিয়া মুবাশিরার নেকলেস আর মুকুট খুলে মুশফিকার হাতে দিয়েছে। রিহান, রিয়াসা, সিয়া, মুয়াজের বাবা মা, মুশফিকা, মুয়াজ সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করতে করতে 12:30 বেজে গেছে। মুবাশিরা আর সিয়া আর রিয়াসার সাথে তার নিজের কামরায় নিজের বিছানায় থাকবে। সিয়া শ্বশুরবাড়ি থেকে আসলে মুবাশিরার সাথে থাকে। রিয়াসাও যোগ দেয় সেখানে। মুবাশিরা নিজের তুলতুলে বিছানায় উঠে একটা সিঁড়ি উপরে পার করে, ধপ করে শুয়ে পড়ে দুজনের মাঝে। সকালে আবার নিজের সিঁড়ি দিয়ে নেমে প্রথমে বাবা মায়ের কামরায় যাবে, তারপর দাদা দাদির কামরায়। সকালে শাহিদা বেগম নিয়ে যায় শেখ বাড়িতে। সিয়াম নিজের হাতে মুবাশিরাকে খাইয়ে দেয়। জাহাঙ্গীর কবির, জাফর হোসেন দুজনের সাথে কথা বলে। ঘণ্টাখানেক থেকে সুলতানা মহলে নিয়ে যাওয়া হয়। আবার দুপুর আর রাতের খাবার সুলতানা মহলে টেবিলের উপরে বসে খায়। মুয়াজ সবসময় শাহজাদিকে টেবিলে বসিয়ে নিজে খায় এবং শাহজাদিকে খাওয়ায়। এভাবেই মুবাশিরার দিনকাল পার হচ্ছে। যে যার মতো শুয়ে পড়েছে। মুবাশিরার বিছানায় শোয়ার পর একটু পরেই ঘুমিয়ে গেছে। আজ বেশি রাত সজাগ ছিল কিনা? মুশফিকা মেয়ের মাথায় হাত বুলিয়ে আদর করে কপালে চুমু দিয়ে সিয়া আর রিয়াসার সাথে কথা বলে চলে আসলো। মুয়াজ এশার নামাজ পড়তে পারেনি, তাই এখন আদায় করে নিল। সুলতানা, বলুন। শাহজাদি ঘুমিয়ে গেছে? হ্যাঁ, 10 মিনিট হলো ঘুমিয়েছে। একটু তিলাওয়াত করুন তো সুলতানা। মুয়াজ মুশফিকার কোলে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। মুশফিকা তিলাওয়াত করে প্রিয় পুরুষের কপালে ঠোঁট ছুঁয়ে মাথা উঠিয়ে নিবে এমন সময় মুয়াজ দুইখানা ফিরতি চুমু দিল অতি দ্রুত। একটা নাকের ডগায় আরেকটা গলার ভাঁজে। দুজনেই হাসলো অমায়িক। জার্নি করে এসে যখন আপনার এমন রূপ দেখলাম, মনে হলো যেন অটোমান সাম্রাজ্যের একজন মহিয়সী সুলতানা বসে আছে এবং বই পড়ছে। মাহিদের বোনকে দিয়ে শাহজাদির আরেকটা পোশাক বানিয়ে দিতে বলি। না, দরকার নেই, আরেকটু বড় হোক, আমি বানাতে পারবো। দেখি ওর ভাই হয় নাকি বোন হয়। বোন হলে 2 বোনকে একরকম বানিয়ে দেব, আমার তো আছেই। আর ভাই হলে দেখা যাক। সুলতানা, জি সেনাপতি। আপনি আমার সর্বোত্তম সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সব কিছু তুচ্ছ এবং ক্ষণস্থায়ী সম্পদ। এই সম্পদের মাঝে মুসলিম সতীসাধ্যী নারী হলো সর্বোত্তম সম্পদ। আমার সুলতানা, আমার সম্রাজ্ঞী, আমার রানী হলেন আপনি, আমার বহু ধৈর্যের সাধনার ফল। আমি মুয়াজ এক নারীর জন্য যেভাবে কেঁদেছি, অল্প সংখ্যক মানুষ এভাবে শিশুদের মতো কাঁদে। আপনাকে আগেই বলেছি, প্রতিটা মানুষের মতো আমিও স্বার্থপর। সিয়াম আপনার সাথে পরিপূর্ণ সুখী ছিল। সিয়ামের বিবাহিত জীবনে রিয়ানার প্রত্যাবর্তনে সব কিছুতে ব্যাঘাত ঘটে। রিয়ানাকে আমি নিষেধ করলেও তার সাহস ছিল না আমার নিষেধাজ্ঞার উপর ডিঙ্গিয়ে যেতে। রিয়ানার গতিবিধি আমার জানা ছিল, এরপরেও ওকে থামায়নি। ওকে থামালে আপনাকে আমি পাবো কী করে? এজন্য। মুশফিকা মুয়াজের মাথা আর নিজের গলায় ঠেসে দিয়ে মুয়াজের চুলে হাত দিয়ে বুলাতে লাগলো। সুলতানের গলার ভাঁজে মুয়াজ শুষ্ক ঠোঁটে উষ্ণ চুমু দিয়ে বিড়বিড় করে বলল, এই জায়গাটা আমার ভীষণ পছন্দের। এখানে আত্মার শান্তি পায়। ফোয়ারার স্রোতের পানি যেমন খড়কুটা ভাসিয়ে নিয়ে যায় পানির নলের সাথে, আমিও তেমন ভেসে বেড়াই সুখের স্রোতে। মুয়াজ সুলতানার কোমর চড়িয়ে গভীর আলিঙ্গনে মেতে উঠল। আপনি আমার বড় নিয়ামত সুলতানা। আপনি এই নিয়ামতের শুকরিয়া আদায় করি সকাল সন্ধ্যা রাত দুপুর সব সময়ই। শাহজাদি আর অনাবিল সুখ। টিয়া পাখির কথাগুলো শুনলে আমার মন প্রাণ সব কিছুই জুড়িয়ে যায়। আল্লাহ আমাকে আর কোনো সন্তান না দিলেও আমার আফসোস ছিল না। শাহজাদির মাঝেই আমি পিতৃত্ব হাসিল করেছি। জানেন সুলতানা, ডেভিডের এক আত্মীয়ের বাড়ি ক্যালিফোর্নিয়াতে। রোজ আন্টি আমাদের সবাইকে সেখানে ইনভাইট করে। রাতের শেষ প্রহরে আমি আর ইব্রাহিম ফাঁকা রুমের নামাজে দাঁড়ায়। মাহিদ কিছুটা অসুস্থ ছিল। ইব্রাহিম নামাজ শেষে মাহিদের কাছে চলে যায়। আমি তখন হাত পাতি 7 আকাশে 7 জমিনের মালিকের কাছে। বাবা মা সবার জন্য দোয়া করি। আমি নিজের জন্য কোনোদিন কিছু চাইনি, শুধু আপনাকে চেয়েছি। যুব বয়সের প্রথম ধাপেই আপনার প্রতি ভালো লাগা জন্ম হয়। আপনাকে পেয়ে গেলেই আমার সব কিছু পাওয়া হয়ে যাবে। তাই নিজের জন্য শুধু সুলতানাকেই চেয়েছি। দোয়া শেষ হতে হতে আজান দেয়। আমাদের অবস্থানরত বাড়ি থেকে ক্যালিফোর্নিয়ার মসজিদ অনেকটাই দূর, তাই সেখানে ফজরের সালাত করে আদায় করে নেই। রুম থেকে বের হয়ে যাব এমন সময় নজরে আসে এক আবেদনময়ী নারী মূর্তি।
শুধু বক্ষবদনী আর শর্ট প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, তার উদ্দেশ্যে আমাকে প্ররোচিত করা। এমন খোলামেলা নারীকে উপেক্ষা করে টকবগে যুবকের পক্ষে অসীম ধৈর্যের ব্যাপার। জানেন সুলতানা, শুধু এক পলক দৃষ্টি পড়েছে দ্বিতীয় দফায়, আর ন্যূনতম এরাদা জাগেনি ঘৃণ্যতম শরীরের দিকে। বেহায়া নারী জাতি হলো পুরুষদের জন্য ফিতনা স্বরূপ, আর শালীনতায় মোড়ানো আবরুদ্ধ নারী হলো পুরুষদের জন্য চক্ষু এবং বক্ষের শীতলতা। আমি কোনো প্রকার ভ্রুক্ষেপ ছাড়াই বের হয়ে আসলাম। মেয়েটি আমাকে ধরতেও পারল না। ও আমাকে টাচ করলে ওর নাপাক হাত কেটে আমি ক্যালিফোর্নিয়ার রক্ষ মাটিতে কবর দিয়ে দিতাম। মেয়েটা রোজ আন্টির কাছে আমার সম্পর্কে জানতে চাইলে রোজ আন্টি কী বলেছে জানেন? বাঙালি প্রফেশনাল আর্টিস্ট মুয়াজ শেখ দক্ষিণ সাগরের গভীরে ঝিনুকের ভেতরে জন্ম নেওয়া মুক্তার অপেক্ষায় আছে। সেই মুক্তা সেশন করতেই আমি আমার প্রতিপালকের দ্বারে হাত তুলি। এলিনা আন্টি, রোজ আন্টি, সবাই আপনাকে শাহজাদিকে খুব ভালো করেই চিনে। সুলতানা, আমার কথা শুনলে মানুষ ভাববে আমি অহেতুক কথা বলি, আপনাকে খুশি করতে চাপা মারি, অনেক ঠাট্টাও করতে পারে। কারো বিদ্রূপে আমার কোনো আসে যায় না। আমার ভিতরকার জমে থাকা কথা এমনভাবে প্রকাশ করতে আমার ভালো লাগে, তাই আমি শান্তি পাই। প্রতিটা স্বামী যদি তার স্ত্রীকে উত্তম প্রশংসা করত, তবে কোনো নারী নিজেকে ছোট মনে করতে পারত না। আর প্রতিটা স্ত্রী যদি নিজের স্বামীকে যথাযোগ্য মর্যাদা দিত, তবে কোনো স্বামী নিজ স্ত্রীর কাছে অপমানিত হতো না। এসব শুধুই কথাই থেকে যাবে। প্রতিনিয়ত একজন আরেকজনকে ঠকিয়ে যাচ্ছে অবলীলায়। স্বামী স্ত্রীকে ঠকায়, স্ত্রী স্বামীকে ঠকায়। লজ্জা মানুষের শরীরে এবং মন থেকে উঠে যাচ্ছে। যার লজ্জা নেই সে যা ইচ্ছা তাই করতে পারে। কিছু করার নেই, শের জামানা এমনই হবে। মুশফিকা মুয়াজের চুল ভর্তি মাথায় অধর ছোয়ালো দীর্ঘ সময়। মুয়াজের মাথা গলা থেকে সরিয়ে মুশফিকা মুয়াজের বুকে নেমে গেল। কত কথা বলল দুজন। 20 মিনিট পার হলো এভাবে। আস্তে আস্তে চুম্বনের হার বাড়তে লাগলো, ভালোবাসার স্পর্শ বাড়ল। লাইট অফ, ড্রিম লাইটও বন্ধ রয়েছে। বদ্ধ কামরায় শ্বেতশুভ্র সাদা রঙের নিখুঁত এমব্রয়ডারির কারুকার্জিত পর্দা দুলে উঠল। গাঢ় নরম নিঃশ্বাসের সাথে একজন স্বর ভেসে আসলো, সুলতানা, আমার সম্রাজ্ঞী। পালাক্রমে নমনীয় কোমলমতি এক স্বর ভেসে আসলো, আমার ব্যক্তিগত সেনাপতি, আমার প্রিয় পুরুষ, আমার হৃদয়ের রাজা, আমার মাথার তাজ মুয়াজ শেখ। পবিত্র ভালোবাসা সত্যিই সুন্দর। হাজারো অপবিত্রতার ভিড়ে পবিত্র জুটি আমাদের চোখের আড়ালেই থাকে। সমাজের অহরহ অপবিত্রতা দেখা যায়, তবে পবিত্রতা সচরাচর দেখা যায় না। পবিত্রতা সবসময় নাপাক আর দূষণ থেকে দূরে থাকে। এমন কিছু লোকচক্ষের আড়ালেই থেকে যায়। আজ শুক্রবার। মুয়াজের সাথে মুবাশিরা তার ছোট্ট জায়নামাজ নিয়ে মসজিদ থেকে বের হয়েছে। প্রতি শুক্রবারে সুলতান আব্বার সাথে মসজিদে যাবে সে। মুশফিকা মসজিদে পাঠাতে চায় না। মুবাশিরা কান্না জুড়ে দেয়। কখনো নয়ন শেখ বা জাহাঙ্গীর কবিরের সাথে দেখা হয়, আবার কখনো নুহাস শেখ বা নাহিদ শেখ যায়, তার সাথে মসজিদে স্যুট লাগায়। আবারও সিয়ামের সাথেও যায়। আজ জাফর হোসেন নিয়ে গেছে। শুক্রবারে মসজিদের মাইক থেকে দোয়া পড়া শুরু হলেই তার মাথা নষ্ট হয়ে যায়। এটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে একরকম। যার সাথেই যাবে সমস্যা নেই, তবে আসবে সুলতান আব্বার সাথেই। সিয়াম মুবাশিরাকে আদরে আদরে ভরিয়ে দিল। মেয়েটাকে যত আদর করে ততই ভালো লাগে তার। আদর করে মন ভরে না সিয়ামের। সবাই একসাথে বাড়ির পথ ধরল, যেহেতু এক বাড়িতেই যাবে সবাই। জাফর শেখের কোলে মুবাশিরা। রিহান মুবাশিরাকে এটা সেটা বলে রাগিয়ে দিচ্ছে। রিহানের সাথে মুবাশিরার বনিবনা একেবারেই হয় না। মুবাশিরার হঠাৎ কী জানি মনে পড়ল। ছোট হাত দিয়ে জাফর শেখের দাড়ি নেড়েচেড়ে বলতে লাগলো, দাদা, দাদা। বলো দাদা, কি হয়েছে? সুলতানা এমন নিয়মে বমি করছে, করে বমি করছে। মুশফিকার এখন 7 মাস রানিং। অনেকদিন পর হঠাৎ আজ সকালে বমি হয়েছে। মুবাশিরা সামনে ছিল। মায়ের বমি করার নমুনা মার্জিয়া বেগম আর নয়ন শেখের কাছে বলে দিয়েছে। এখন বাকি অন্য সদস্যদের জানানো, সেটাও জানিয়ে দিল। এবার আরেক দুধর্ষ খবর শোনালো, দাদা, সুলতানা আম্মাল পেতে বাবুয়াতে, বাবু তাঁতি দেয়, বাবু মালে থেনাপতি, আব্বা পাপ্পি দিয়েছে আম্মাল পেতে। যা, কাম হয়ে গেছে। কুটকুট করে নিজের ভাষায় সে দাদাদেরকে বলে দিচ্ছে তার সুলতানা আম্মার পেটে বাবু আছে, বাবু পেটে লাথি দেয়, বাবু মারে। সুলতানা আব্বা চুমু দিয়েছে আম্মার পেটে। মুয়াজ ঠোঁট কামড়ে হেঁটে যাচ্ছে। সকালে মুয়াজ মুশফিকার পেটে হাত রেখে বেবির নাড়াচাড়া উপভোগ করছিল। মুশফিকা মুবাশিরা হাত নিয়ে পেটে রেখে বলেছিল এখানেই তার ভাই বা বোন আছে। তখন কিছু বলেনি। বোম ব্লাস্ট করেছে মসজিদ থেকে ফেরার পথেই। রিহান তীর্যক হেসে মুয়াজের পানে চাইল।
মুয়াজ নির্লিপ্ত ভঙ্গিতে বলল, তুই চাচির পেটে থাকতে তোর বাবাও তোর মায়ের পেটে চুমু দিছে। বিশ্বাস না করলে জিজ্ঞেস কর তোর বাবাকে। কি চাচা, আমি ঠিক বলিনি? নাহিদ শেখ দাঁত কিরমির করে বললেন, গোলামের ঘরে গোলাম তুই দেখছস আমি পাপি দিয়েছি কিনা? হায় হায় হায়, তাহলে তুমি কি দাওনি? ছি ছি, আমার চাচির কপাল পুড়েছে। এ কারণে রিহানের আর কোনো ভাই বোন নেই। এই গোলামের ঘরে গোলাম, তোর বাপের কাছে জিজ্ঞাসা কর তোর আর কেন ভাই বোন নেই। আমি কেন জিজ্ঞাসা করব? তোমার ভাইকে তুমিই ধরো। সিয়াম রোবটের মতো হাঁটছে। তার কেমন জানি লাগছে। মনে পড়ে গেল মুবাশিরা যখন মুশফিকার পেটে ছিল তখন সিয়াম শুধু রিয়ার সাথে লং ড্রাইভ আর ট্যুরেই বেশি সময় কাটাতো। মালদ্বীপ থেকে মধ্যরাতে বাড়ি ফিরলে মুশফিকা দরজা খুলেছিল। সেদিন প্রথমবারের মতো উঁচু পেট চোখে ধরা পড়ে। এরপর থেকে কত বড় আকাঙ্ক্ষা জেগেছে একটু বাড়ন্ত পেটে হাত রাখতে, কিন্তু অস্বস্তি আর লজ্জার ভয়ে সেটা পারেনি। মুশফিকা ভারী হওয়া পেট লুকিয়ে রাখত যেন সিয়ামের দৃষ্টিও না পড়ে। শেখ বাড়িতে এসে সবাই সুলতানা মহলে প্রবেশ করলো। সুলতানা মহলে 2 শেখ বাড়ির দাওয়াত। মুয়াজের বাবা মা আগামীকাল উমরা পালন করতে যাবে। মুশফিকার এমন অবস্থায় যেতে চায়নি। মুশফিকা আশ্বস্ত করেছে কোনো সমস্যা হবে না তার। ওই বাড়ির চাচিরা আছে, রিয়াসা আছে, আর মুয়াজ তো আছেই। মুয়াজের মামার বাড়ির লোকজন এসেছে, মোটামুটি ভালোই আয়োজন। তারা উমরায় যাবে বলে ভাই আর ভাইয়ের বউয়েরা এসেছে দেখা করতে। মুশফিকা ভিতরের কামরায় নিজ কক্ষে বসে আছে। ড্রয়িং রুমে শোরগোল চলছে। মার্জিয়া বেগম ছোট ভাইয়ের বউকে ঝাড়াঝাড়ি করছে। মুয়াজের মামি রেগে যা না তাই বলছে। মুয়াজের মামির কথার ধরন একই রকম। জামাই কি এমনি এমনি তালাক দেয়? অবশ্যই এমন কিছু করেছে যার কারণে তালাক দিতে বাধ্য হয়েছে। একটা বাচ্চা আছে, তালাক হয়েছে। এমন দোষী মেয়েকে মুয়াজ বিয়ে করলো কেন? মেয়ের কি অভাব পড়েছে দেশে? মুয়াজের টাকা পয়সা দেখেই মুয়াজকে পটিয়ে গলায় ঝুলেছে আওত্তা মেয়ে নিয়ে। আরেকজন ধরছে সুইসে আরেকজনের বাচ্চা পেটে জন্ম হয়েছে। এমন মেয়েকে কোন রুচিতে মুয়াজ বিয়ে করলো? ওই মেয়ে তো ইনটেক না। আরেক ভোগ করেছে, ইচ্ছামতো ব্যবহার করেছে। মার্জিয়া বেগম রেগে ফায়ার হয়ে কিছু বলতে যাবে, এর আগেই মুয়াজ বজ্রকণ্ঠে সুলতানা মহল কাঁপিয়ে চিৎকার দিয়ে ধমক দিল, এই খবিশ মহিলা, আপনার কণ্ঠ ছিঁড়ে কুকুরকে খাওয়াবো। সুলতানা মহলের ইট পাথর পর্যন্ত থমথমে পরিবেশে পরিণত হয়েছে। মুবাশিরা আগেই মায়ের কাছে চলে গিয়েছে। মুশফিকা মেয়েকে বুকে জড়িয়ে চুপটি করে আসে। মুয়াজের মামির তিরস্কার ভরা কথা সবাই শুনেছে। মুবাশিরা মুয়াজের চিৎকার শুনে ভীতগ্রস্ত হয়ে মায়ের কোলে বসে আছে। সুলতান আব্বা সবসময় স্বাভাবিকভাবেই কথা বলে তার সাথে। শাহজাদির সাথে আদরে আদরে নরম বাক্য গঠনে বুলিয়া ওড়ায় শাহজাদির সুলতান আব্বা। তবে আজ মুবাশিরা তার সুলতান আব্বার ষাঁড়ের গলা শুনেছে। মুয়াজের তেজি রক্ষ চেহারা দেখেনি, তবে আওয়াজ শুনেছে। এইটুকুতে ভয়ে ছিটিয়ে গেছে। মুশফিকা মুবাশিরাকে আগলে নিয়ে ছোট ছোট চুলগুলো ঝুটি করে দিল, কপালে চুমু দিয়ে বুকের সাথে মিশিয়ে রাখলো। মুবাশিরা একটুও নড়ল না। মুয়াজ গম্ভীর্য পা ফেলে ভিতরে আসলো। শেখ বাড়ির পুরুষরা লিভিং রুমের সোফায় বসলো। সিয়াম নিজের বাড়ি চলে গেছে আগেই। রিহান ভয়ের তো ঢোক গেল। দাদাভাইকে ওই রকম দেখাচ্ছে যেরকম দেখা গিয়েছে রিয়া আপাকে মারার সময়। মুয়াজ ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে, কোনো বলা কওয়া নেই, গরুর গোস্তের বোল চেয়ারে রেখে একটানে ফেলে দিল কাঠের পায়া বিশিষ্ট কাঁচের ডাইনিং টেবিলটা। টেবিলের উপরের কাঁচ ভেঙে গেল। কাঁচের জগ গ্লাসগুলো ছন্দ ছন্দ শব্দ তুলে ভেঙে গেল। মুশফিকা মেয়ের আরও আঁকড়ে ধরল। মুবাশিরা আরেকটু ভয় পেয়ে গেল। মার্জিয়া বেগম একটু অবাক হলেন না, ছেলেকে আটকালেনও না। ভস্য করা দৃষ্টিতে তাকিয়ে আছে ভাইয়ের বউয়ের দিকে। মুয়াজের মামা নির্বাক হয়ে আছে। যেই মুয়াজকে এত বছর চিনে এসেছে, মুয়াজের সাথে এই মুয়াজ মিলাতেই পারছে না সে। মুয়াজ ধপ করে পাশের চেয়ারে বসে পড়ল। কটমট করে বলতে লাগলো, ভাঙচুর চিল্লাচিল্লি আমার স্বভাবের সাথে যায় না। উদ্ভ্রান্তের মতো আচরণ আমি করি না। সমুদ্রের তরঙ্গের মতো রাগ দপদপ করে বেড়ে যাচ্ছে। ইচ্ছা করছে মানুষ খুন করতে। কোনো জানের খুন করার চাইতে কাছের জিনিসে পাত্রের ইন্তিকাল দিয়ে মনের হিংস্র রাগ ধামাচাপা দিতে চাইছি। মুয়াজ শেখ চুপ করে থাকে। তবে এই না, মুয়াজ শেখের স্ত্রী সন্তানের দিকে যে কেউ পিশাচের নজর দিবে, আর আমি সেটা চুপ করে দেখব। গোস্তের বোল থেকে এক টুকরা নরম গোস্ত মুখে পুরে বলতে লাগলো, মামি, আপনাকেও তো আমার মামা ধরেছে শুয়েছে। ধরা ছোঁয়া ছাড়া তো আর 3খানা ছানাপোনা আকাশ থেকে টুপ করে আপনার কোলে পড়েনি। আপনার বোনের কেন তালাক হয়েছে সেটা বলুন। আমার শাহজাদির বৈধ সন্তান।
আপনার বোন অবৈধ সন্তান কনসিভ করেছে, তাই স্বামী তাকে তালাক দিয়ে দিল। আর আমার সুলতানের সাথে ওই অপরাধে যায় না, তাই তালাকের মাধ্যমে মুক্তি পেয়েছে। আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। যার মহলে দাঁড়িয়ে আছেন তার নামেই দিনে দুপুরে সরাসরি ডাকাতি মার্কা কথাবার্তা বলছেন, জোর গলায় চিল্লিয়ে যাচ্ছেন। আমার স্ত্রীর মালিকানা সম্পত্তির পরিমাণ করতে হলে আপনাকে ভালো মানের ক্যালকুলেটর কিনতে হবে, সেই সাথে ভালো মেধাও লাগবে। আপনি কথা দিয়ে আঘাত করেছেন, আমি কথা দিয়ে আঘাত করব। আমার চাচাতো বোনকেই আমি ছাড় দেইনি, রক্তের বদলে রক্ত বের করেছি। আর আমার প্রিয়জন দুজন মাতৃতুল্য ফুপুকে কথার বদলে কথা ছুড়েছি। সেখানে আপনার তো কোনো ভ্যালুই নেই আমার কাছে। মুয়াজ আরেকটা বস্তু নিয়ে চিবুতে চিবুতে বলল, জানো মা, তোমার ভাইয়ের বউ কিন্তু হিংসায় ফেটে যাচ্ছে। তোমার মেয়ে জিনিয়াকে ইউএসএ পাঠিয়েছে আমার পিছু লাগাতে। বিশ্রী শরীর নিয়ে নানাভাবে আমাকে প্রলোভন দেখাতে চেয়েছে। নির্লজ্জ মেয়েকে আমি লাথি দিয়ে ভাগিয়ে দিয়েছি। রিয়ানা যতই খারাপই হোক না কেন, আমাকে সবসময় বড় ভাইয়ের আসনে রেখেছে। রিয়ানাকে তার কর্মের জন্য আঘাত করেছি। তোমার ভাই যে জিনিয়া আমার প্রেমে হাবুডুবু খেয়েছে আর উৎসাহ দিয়েছে এই গর্দব ডাকাত রাক্ষসী মহিলাটা। আমার ইচ্ছা করছে একটানে কণ্ঠনালী খুলে কালো কাকের মুখে ছুঁড়ে দেয়। নয়ন শেখ বললেন, মুবাশিরাকে আমরা সবাই জানপ্রাণ দিয়ে আদর করি। আগামীতে আমার আরও নাতনি আসলে মুবাশিরার জায়গা সবসময় অনড় থাকবে। আমাদের পরিবার নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। মামা, তুমি সবসময় আমার বাড়ি আসা যাওয়া করবে, তবে এই মূর্খ অসৎ মহিলা যেন কোনো দিনও এখানে পা না রাখে। মুয়াজের মামা লজ্জায় মাথা নত করে আছে। মেয়ে জিনিয়াকে আমেরিকা পড়াশোনা করতে পাঠিয়েছিল, অথচ তার অজান্তে কত নোংরামি করে বেরিয়েছে। মুয়াজের বড় মামি আর চাচিরা মিলে লিভিং রুমে সব কাজগুলো পরিষ্কার করছে। ছোট মামা বউ বাচ্চা নিয়ে চলে গেছে। মার্জিয়া বেগম বললেন, মুয়াজ, তুমি মুশফিকার কাছে যাও, আমি রিয়াসাকে খাবার পাঠাচ্ছি তোমাদের ঘরে। মুয়াজ সোজা ছাদে গিয়ে টপাটপ কতগুলো রেইন লিলি আর বেলি ফুল ছিঁড়ে শয়নকক্ষে প্রবেশ করলো। মা মেয়ে দুজন একত্রে জড়িয়ে ধরে আছে। মুয়াজ ফুলগুলো সুলতানার কোলে রেখে শাহজাদিকে এক ঝটকায় নিজের কোলে ধরল। মুবাশিরা এখনও চুপচাপ। রিয়াসা খাবার দিয়ে গেছে। শাহজাদি কি ভয় পেয়েছে? ভয় পেয়েছে। মুয়াজ মুবাশিরাকে খাওয়াতে লাগলো। মুবাশিরা চুপচাপ খেয়ে নিল, কোনো ভনিতা ছাড়াই আজকে। মুবাশিরার এই নীরবতায় মুয়াজের মন আরও খারাপ হয়ে গেল। মুশফিকা এখনও নামাজের হিজাব পরে আছে। মুয়াজ একটা বেলি ফুল নিয়ে মুবাশিরার হাতে দিল। একটুখানি হাসলো শাহজাদি। কতক্ষণ গল্প করে শাহজাদিকে আগের রূপে ফিরিয়ে এনে ঘুম পাড়িয়ে দিল। মুশফিকা নীরব চোখে সব অবলোকন করছিল। আকস্মিক মুয়াজ ঝাপটে ধরল সুলতানাকে। সুলতানা, এইসব উজবুকের কথায় কষ্ট পেয়েছেন? মুশফিকা হেসে ফেলল। একটা রেইন লিলি ফুল মুয়াজের এক কানে, আরেকটা বেলি ফুল মুয়াজের আরেক কানে গুজে দিল। আপনার মতো পুরুষ থাকলে মন খারাপ হবে কেন আমার? আর এমন বিধ্বংসী আচরণ করলেন কেন? ভাঙচুর করলেন কেন? যারা হুটহাট রেগে গিয়ে সাথে সাথে প্রয়োগ করে তারা প্রকৃত বীর নয়। যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারে তারাই প্রকৃত বীর। রাগ ছাড়ার ক্ষমতা আছে, এরপরও নীরবতা অবলম্বন করা খুব কষ্টের সুলতানা। এই কষ্ট আমি সয়ে এসেছি। আপনাকে সিয়ামের সাথে বিয়ে দিয়েছে শুনে আমার কষ্ট রাগ একসাথে হানা দিয়েছে। সাথে সাথে আমি দেশে আসলে আমাকে সবাইকে এভাবে ছেড়ে দিতাম কি মনে হয় আপনার সুলতানা? অপ্রীতিকর কিছুই করে ফেলতাম আমি। বিষ পানের মতো রাগ গেলেছি আমি। খিস মেরে পড়েছিলাম ইউএসএ। চরম ইচ্ছা করছিল রিয়ানাকে যেভাবে ভাঙ্গা কাছের টুকরো দিয়ে আঘাত করেছি ওই খাটাস মহিলাকেও সেভাবে আঘাত করি, কিন্তু উনি মুখের মধ্যে নাপাক কথা বলে ফেলেছে। তাই আঘাত না করে নিজেকে রাগকে কন্ট্রোল করতে ভাঙচুর করেছি। মনে হয়েছে ওই মহিলার মাথায় ভেঙেছি। স্বামীর কথা শুনে মুশফিকা ফিক করে হেসে দিল। সুলতানা, এই স্বার্থপর দুনিয়ায় আপনি যত নিচু হয়ে থাকবেন মানুষ আপনাকে তত নিচু বানাবে। নিজের শক্তি থাকলে কখনো অন্যের সামনে নিচু হতে নেই। সিনা টান করে চলতে পারলেই সমাজেই চলা যায়। আবার বেশি বাড়াবাড়িও করতে নেই। অতিরিক্ত অতিরঞ্জন কোনো কিছুই ভালো না। আমার ক্ষমতা থাকলে যে আমাকে দমন করতে চায় আমি তাকে দমন করতে দিব না। দুজন খেয়ে নিল একসাথে। মুশফিকা এক হাতে মুবাশিরাকে ধরেছে আর এক হাতে মুয়াজকে। মুয়াজের মাথা মুশফিকার গলায়। মুশফিকা মুয়াজের চুলে আলতো করে হাত রেখে নরম গলায় শোধালো, চাচাদের সাথে আপনার খাওয়ার দরকার ছিল না? সমস্যা নেই, বাবা আছে, বাবা দেখে নিবে। মায়ের সাথে বড় মামি আর চাচিরা আছে, কিছু লাগলে রিহান দেখতে পারবে। কেটে গেল আরও 20টা দিন। মুয়াজ ফ্যাক্টরি থেকে বাড়িতে ফিরছিল। বাবা মা বাড়ি নেই, তাই ফিরে আসে। গেটের সামনে দেখা হয় রিহানের সাথে। রিহান, তুই নিয়মিত মিসওয়াক করিস না কেন? রিহান আমতা আমতা করছে। এর মাঝেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। সুলতানা মহলের কাছাকাছি আসতেই মুয়াজের চোখ আটকে যায়।
রিয়াসা, মুবাশিরা, মুশফিকা ভিতরে না গিয়ে বৃষ্টিতে ভিজা শুরু করেছে। ইতিমধ্যে মুহাজ, রিহান কাক ভেজা হয়ে গেছে। মাহমেদ আজ সাদা রং জড়িয়েছে গায়ে। মুবাশিরাকে সাদা কবুতরের মতো বাচ্চার মতো দেখাচ্ছে। স্নিগ্ধ সাদা রং মুশফিকাকে বড্ড অমায়িক লাগছে মুয়াজের চোখে। রিয়ান ডাক দিল, দাদা ভাই চল ওদের সাথে ভিজি। মুয়াজের কিছু একটা মনে পড়তেই হনহন করে হাঁটা ধরল ছাদের দিকে। মুশফিকা দুই হাতে বৃষ্টির পানি জমিয়ে মুবাশিরার দিকে ছিটিয়ে দিচ্ছে, আর মুবাশিরা রিয়াসার পিছনে গিয়ে লুকাচ্ছে। ভালোই জমছিল তাদের বৃষ্টিবিলাস। সব থেমে গেল মুয়াজের ভরাট গলার আওয়াজে, সুলতানা। মুশফিকা ফিরে চাইল, দুজনে মুখোমুখি হলো। মুবাশিরা রিয়াসার পিছন থেকে বের হয়ে ছোট্ট হাতে দুই হাতে মায়ের মতো হাতে পানি জমিয়ে মুয়াজের দিকে ছুঁড়ে দিল। এক ফোঁটা পানিও মুয়াজের গায়ে পড়ল না। দুই হাত ফাঁকা ছিল, পানি জমবেই বা কী করে। মুয়াজ শাহজাদের কাণ্ডে না হেসে পারল না। মুয়াজ মুবাশিরকে কোলে নিয়ে রিয়াসাকে বলল, সুলতানাকে ধরে নিচে নিয়ে আসো। দাদাভাই আরেকটু ভিজি, করুণ আবদার করে বসল রিয়াসা। মুশফিকাও সাথে সাথে বলল, মাত্রই তো ভিজা শুরু করেছে, আরেকটু থাকি না। মুয়াজের ইচ্ছা করলো সবাইকে নিয়ে নিজেও ভিজতে, তবে সায় দিল না মন আজ। মুয়াজ বিকেলে বেশিক্ষণ বৃষ্টিতে ভিজা ভালো হবে না। মুশফিকা আর কথা বাড়ালো না। মুয়াজের কথায় যুক্তি আছে, ভরা পেট নিয়ে একবার গোসল করে আবার বৃষ্টিতে ভিজা তার জন্য একটু সমস্যাই বটে। মুয়াজের গায়ে সাদা বাথরোব, মুবাশিরাকে বেবি বাথরোব পরিয়ে হাতে পায়ে মুয়াজ তেল মালিশ করে দিচ্ছে। মুশফিকা খাটে বসে বসে দেখছে দুজনকে। মাশাল্লাহ, বাপ বেটি দুজনকে দারুণ লাগছে। সেনাপতি মুয়াজকে এমন দেখাচ্ছে কেন? ভ্রুকুসকে মুশফিকা জিজ্ঞেস করলো। মুয়াজ মৃদু হাসি ঝুলিয়ে বলল, তেমন কিছু না সুলতানা, বৃষ্টি থেমে গিয়েছে। মুয়াজ তিনজনের কাপড় ধুয়ে ছাদের রশিতে ঝুলিয়ে দিয়েছে। মুয়াজ কিছুতেই স্বাভাবিক হতে পারছে না। গতকাল মুয়াজ নিজে কাপড় ধুয়ে নিজে ছড়িয়েছে। বিকালে কাপড় তুলে আনার সময় দেখে সুলতানার অন্তর্বাস মিসি। মুয়াজ সবসময় এগুলো ছাদের ছড়ালে উনার দুই ভাঁজের নিচে রাখে, যেন কারো দৃষ্টিতে না পড়ে। সব কাপড় ঠিক আছে, শুধু উনার নিচের অন্তর্বাস নেই। ব্যাপারটা মুয়াজ হেয়ালি না করে ভালোই গুরুত্ব দিয়েছে। মুবাশিরার কাপড়, মুয়াজের শার্ট, প্যান্ট, গেঞ্জি সব কিছুই আছে, নেই শুধু মেয়েলি গোপন বস্ত্র। অবশ্যই ছাদে কেউ এসেছে, অথবা তার গৃহের রমণীর দিকে কেউ আড়াল থেকে পর্যবেক্ষণ করছে। বস্ত্র মিসিং হওয়ার ঘটনা যেহেতু ছাদে ঘটেছে, তাই সুলতানাকে বেশিক্ষণ ছাদে রাখেনি। মুয়াজ ভিজা কাপড় ছাদে নিয়ে যায় বিকালেই। আজ ইচ্ছা করে অন্তর্বাস না ঠেকে এক কোণায় প্রকাশ্যে শুকাতে দিয়েছে। মুয়াজ চতুর্দৃষ্টিতে নিবদ্ধ রেখেছে সব সময়। মাগরিবের আজান হয়ে গেল। মুয়াজ মসজিদে না গিয়ে সুলতানার সাথেই নামাজ পড়ে নিল, আর রিহানকে ছাদে দাঁড় করিয়ে রেখেছে। আর 1 মিনিটের জন্য মনোযোগ সরানো যাবে না। মুয়াজ নামাজ শেষে রিহানকে নিচে পাঠিয়ে দেয় নামাজের জন্য। সব ঠিক ছিল। বেঠিক হলো রিয়াসা যখন বাড়ি থেকে খাবার নিয়ে আসে। মুয়াজের চাচিরা মুশফিকাকে রান্না করতে দেয় না, তারা খাবার পাঠিয়ে দেয়। রিয়াসার সাথে 9-10 বছরের এক বাচ্চা ছেলে আছে। এই ছেলেটা রিয়ার ছোট দেবর হয়, চাচা শ্বশুরের ছেলে। বাচ্চাটা একটু পরই ছাদের দিকে একা একা পা বাড়ায়। রিয়াসা ডাক দেয়, তুমি রাতে ছাদে যাও কেন? এমনিই যায়, আবার চলে আসবো। ছেলেটা সোজা রশিতে টানানো কাপড়ের কাছে যায়। মুবাশিরার কাপড়, মুয়াজের কাপড় কিছু ধরল না। হাত বাড়ালো মুশফিকার অন্তর্বাসে। মুয়াজ খপ করে ছেলেটার হাত ধরে ফেললো। হকচকিয়ে যায় সোহান নামের ছেলেটি। তুমি এই কাপড় দিয়ে কী করো? আমি কিছু করি না, আমার বড় ভাই আমাকে পাঠিয়েছে। তোমার বড় ভাইয়ের নাম কি? সুমন। কালকের কাপড় তুমিই নিয়ে গিয়েছিলে? হ্যাঁ, ভাইয়া বলেছে এগুলোকে ভাইয়াকে এনে দিলে আমাকে অনেক টাকা দিবে, বাইকে ঘোরাবে, তাই কালকেও লুকিয়ে লুকিয়ে শুধু এই কাপড়টা ভাইয়াকে দিয়েছি। তোমার এই ভাই কাপড় দিয়ে কি করে সেটা তো জানি না। ভাইয়ার কাছে ছবি আছে। কিসের ছবি? আমি যেটা নিতে এসেছি এটার ছবি ভাইয়ার কাছে আছে। মুয়াজ ছেড়ে দিয়েছে সোহানকে। তুমি চলে যাও, কাউকে কিছু বলবে না, ঠিক আছে? ভয়ে ঘাড় কাত করে সোহান চলে গেল। মুয়াজ বিড়বিড় করে আওড়ায়, শান্ত থাকতে চেয়েছি, হারামির দলেরা শান্ত থাকতে দিবে না আমায়, কুপিয়ে মারতে ইচ্ছা করছে তাদেরকে। মুয়াজ নিচে নেমে রিয়াসাকে আলাদা করে জিজ্ঞাসা করলো, রিয়ার শ্বশুরবাড়ির লোকজন কবে এসেছে এবং কে কে এসেছে? সব কিছু জেনে নামাজের জন্য মসজিদে চলে গেল। নামাজ শেষ করে শেখ বাড়িতে নিজের রুমে গিয়ে বসলো, যেখানে আগে মুয়াজ থাকতো। রিহানের মাধ্যমে সুমনকে ডেকে এনেছে। সুমন হাত থেকে ফোন নিয়ে চেক করতে লাগলো সব কিছুই। সুমন থরথর করে কাঁপছে। মুয়াজকে সুমন প্রথমে ফোন দিতে চায়নি। মুয়াজের ঠান্ডা চাহনি দিকে আর কথা বাড়ায়নি। একের পর এক ছবি থেকে মুয়াজের মাথা বিগড়ে গেছে। আজ বিকালে মুশফিকা, রিয়াসা, মুবাশিরা অল্প সময় বৃষ্টিতে ভিজেছে। মুশফিকার গায়ে সাদা ঢিলাঢালা ফ্রক ছিল।
বৃষ্টির পানিতে সাদা কাপড় গায়ের সাথে ভিজে ইনার একটুখানি দেখা গেছে। সুমন সেই স্থান জুম করে দেখছিল। এর চেয়ে আরও অনেক বৃষ্টি বৃষ্টি ছবি আসে সুমনের ফোনে। মুয়াজ বিকালে যেই কাপড়গুলো ছড়িয়েছে সেই কাপড়ের ফাঁকে আজকে ভিজা অন্তর্বাসের ছবিও আছে। এই ফোনটা স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা। এই ফোন দিয়ে অনেক দূরের ছবিও স্পষ্ট ওঠে। বিভিন্ন মেয়েদের বাজে বাজে ছবি বাজে অ্যাঙ্গেলে ওঠানো রয়েছে ফোনে, এমনকি রিয়ার ছবিও আছে। মুয়াজের মাথা নিয়ন্ত্রণ হারা হয়ে গেছে। দাবাং মার্কা ঘুষি বসিয়ে দিল জানোয়ারটার মুখে। সুমনের বয়স 22 থেকে 23 হবে। মুয়াজ লাথি মেরে সুমনকে ফেলে দেয়। মাথার চুল খিঁচিয়ে ডান দিয়ে রক্ত চক্ষু নিয়ে কিরমির করে বলল, আমার স্ত্রী আর বোনদের দিকে কোন সাহসে চোখ দিয়েছিস তুই? সুমনের ঠোঁট কেটে গল গল করে রক্ত বের হচ্ছে। মুয়াজ এর একটু মায়া জাগলো না। শক্ত হাতে 5টা ঘুষি বসিয়ে দিল। মেয়েদের অন্তর্বাস দিয়ে কী করিস বল? না বললে আরও খাবে। সুমন গঙ্গাতে গঙ্গাতে বলল, ঘ্রাণ শুকে দেখি ভালোই লাগে। আচমকায় সুমন হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, শালা তোর বউ একখান মাল। ছোট কাপড়ের যেই ঘ্রাণ, আমার তো নেশা ধরে গেছে। একবার যে কাছে পাইলে রে জনমের স্বাদ মিটাইতাম। আর তোর মেয়েটাও মারাত্মক। তোর মেয়ে বড় হলে আগুন সুন্দরী হবে। মুয়াজ ঠান্ডা গলায় বলল, তুই কি আমার অবুঝ মেয়ের দিকেও নজর দিয়েছিস? সুমনের দাঁতগুলো রক্তে লাল হয়ে গেছে। রক্ত লাল দাঁত নিয়ে সাইকোদের মতো হেসে হেসে বলল, একদম মায়ের মতো পাকা টমেটো, ইচ্ছে করছে কামড়িয়ে খেয়ে ফেলি। মুয়াজ প্রথমে না বুঝলেও এখন বুঝেছে সুমন সাইকোপ্যাথ। এদেরকে সহজে ধরা যায় না, এরা সহজে ধরাও দেয় না। মুয়াজের রুমের দরজার ভিতরে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে। রিয়া অনুরোধ করছে যেন আর না মারে তার চাচা শ্বশুরের ছেলেকে। এমনিই তো শ্বশুরবাড়িতে টিকতে সমস্যা, আবার এই ঘটনায় বেশ কসরত হবে। মুয়াজ সিনা টান করে বলল, তুই সাইকো, তোর সাথে সাইকোদের মতোই আচরণ করব। মুয়াজ এলোপাতাড়ি খুশি মেরে সুমনের 2 দাঁত আরও চাপার 2 দাঁত ভেঙে ফেলেছে। ঠোঁট থেতলে গেছে। নাকে এমনভাবে প্রহার করেছে যেন ঘ্রাণ শক্তি নষ্ট হয়ে যায়। মুয়াজের গুপ্ত অঙ্গে শরীরের শক্তি দিয়ে জোর করে লাথি মেরে মেয়ে আজীবনের মতো তৃতীয় লিঙ্গের মানুষদের মতো অন্তর্ভুক্ত বানিয়ে দেয়। সুমন আদমরা হয়ে ফ্লোরে বসে পড়েছে। মুয়াজের হাতে সাদার সাথে রক্ত লেগে আছে। এই রুমের আগের কাপড় ছিল রক্তওয়ালা কাপড়, নাকে ছিটকে পরিবর্তন করে ফেলল। শেখ বাড়ি থমথমে পরিবেশ। মুয়াজ চাচার দিকে ফিরে বলল, এই জানোয়ার আমার সুলতানের দিকে খারাপ নজর দিয়েছে। অনেক মেয়েদের বাজারের ছবি ওর মোবাইলে আছে। রিয়াসা রিহানের ছবিও আছে। আমার ছোট মেয়েটাকেও পর্যন্ত ছাড়িনি। আমি কেন ছেড়ে দিব? ওরা মোবাইল আমার কাছেই থাকবে। ওর পরিবার ফালতু মামলার কাহিনী করতে গেলে উল্টো ফাঁসিয়ে দিব। সারা জীবনের মতো পঙ্গু বানিয়ে দিয়েছি। এদের মতো কুলাঙ্গারদের জন্য মেয়েরা নিজেদের বাড়িতেও নিরাপদ নয়। দাঁত দিয়ে খেতে পারবে না, নাক দিয়ে ঘ্রাণ নিতে পারবে না। এই জানোয়ার প্রস্রাব করতে গেলেও আমার কথা মনে পড়বে। এদের মেন্টালিটি খুবই জঘন্য। ও একটা পটেনশিয়াল রেপিস্ট। এই সাইকোর কাছে কোনো মেয়ে পড়লে তার জীবন শেষ হয়ে যাবে। কোনো মেয়েকে নিয়ে নোংরা বাজে চিন্তাও আর আসবে না, সেই ব্যবস্থাই করে দিয়েছি। ছোট ভাইকেও ওর পথে হাঁটাচ্ছে। মুয়াজকে কেউ কিছু বলল না। যে যেমন তার শাস্তিও তেমন। মুয়াজ খুঁজে খুঁজে মুশফিকার ওই ইনার বের করেছে সুমনের ব্যাগ থেকে। সুলতানা মহলে গিয়ে সুলতানার অগোচরে আজকে সাদা ফ্রক আর কালো ইনার সব একসাথে করে আগুনে জ্বালিয়ে দিয়েছে। এমন কাপড় রাখবে না যে কাপড়ে এক পশুর খারাপ দৃষ্টি পড়েছে। মুশফিকা আর রিয়াসা এই সব কিছু জানে না। মুয়াজ না করেছে তারা যেন কিছু না জানে। মুবাশিরাকে নিয়ে রিয়াসা ঘুমিয়ে আছে। মুয়াজ সুলতানের জন্য বেগুন ভর্তা বানাচ্ছে। মুশফিকার তরকারি বানাতে দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে না। ভর্তা বানাতে নিলে মুয়াজ সুলতানাকে সরিয়ে নিজেই কাজ করছে। ছোট বেগুন ছোট ছোট করে কেটে তেলে ভেজে নিচ্ছে। আরেক হাতে বাবা মায়ের সাথে কথা বলে ফ্রেন্ডদের সাথে গ্রুপ কলে কথা বলছে। মুয়াজ ফোনে কথা শেষ করে সুলতানাকে বলল, শেখ বাড়ি থেকে মেহমান আসলে আপনি ছাদে সতর্ক হয়ে যাবেন। আচ্ছা। মুশফিকা রান্নাঘরের ক্যাবিনেটে পা ঝুলিয়ে বসে স্ট্রবেরি খাচ্ছে। হাতে আরও একটা ড্রাগন ফল নিয়ে খোসা চারদিকে ছড়িয়ে আস্তে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। 2 ঠোঁট লাল হয়ে গেছে। ড্রাগন ফলের রস ঠোঁটের কোনা দিয়ে বের হয়ে পড়ছে। সুলতানের এমন দৃশ্য দেখে মুয়াজের গলা শুকিয়ে শেষ। মুশফিকার ড্রাগন ফল ইচ্ছে করেই এমন করে খায়। মুয়াজের ড্রাগন ফলের ম্যাজেন্টা কালার রং মুশফিকার ঠোঁটে লাল হয়ে যায়। এই সময় মুয়াজ কেমন ছটফট করে, বারবার ঢোক গিলে এদিক ওদিক চোরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। মুশফিকা ভালো উপভোগ করে মুয়াজের এমন অবস্থা। এই সেনাপতি, বলুন সুলতানা, আপনি ওই দিকে ফিরে আসেন কেন? এদিকে ঘুরুন, ঠোঁটের চারপাশে রস লেগে আছে, এইগুলো মুছে দিন।
আপনার হাত দিয়ে মুছে আবার দ্রুত ফিরে গেল। মুশফিকা মিটিমিটি হেসে বলল, আপনাকে এমন দেখাচ্ছে কেন সেনাপতি মুয়াজ শেখ? আমার অবস্থা তো আপনি এমন করেছেন সুলতানা। কি করেছি আমি? কি করেননি আপনি? নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে তো? মুশফিকা পা দোলাতে দোলাতে বলল, যেমন সবসময় নিজেকে সামলিয়ে এসেছেন। আর আর কে বলেছে সামলাতে? মুয়াজ ঠোঁট বাঁকিয়ে বলল, বেসামাল হয়ে যাব। মুখে ফল নিয়ে মিষ্টি লাজুক হাসল মুশফিকা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আগামী পর্বে ইনশাল্লাহ গল্পটা শেষ করে দিব। সাথেই থাকবেন আপনারা।